যুদ্ধবিরতি শুরুর পর তেহরানের রাস্তায় রাস্তায় বিজয় উল্লাস, উচ্ছ্বসিত ইসরায়েলিরাও। যুদ্ধ থামিয়ে নোবেল পুরস্কারে মনোনীত ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনে বৈঠক করলেন এরদোয়ান ও ট্রাম্প। স্থায়ী শান্তি, গাজা সংকট সহ ইউক্রেন ইস্যু নিয়েও সংলাপের আহ্বান। গাজায় হামাসের হামলায় ইসরায়েলি ৮ সেনা নিহত। ইসরায়েলি হামলায় ক্ষুধার্ত প্রাণপ্রার্থী সহ ৮৬ ফিলিস্তিনি নিহত। এবং লিওনার্দো দা ভিঞ্চিকে ঘিরে চীনে অনন্য প্রদর্শনী। বিশেষ আকর্ষণ বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার প্রদর্শনী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর রাস্তায় বিজয় উল্লাস করেছে তেহরানবাসী, উচ্ছ্বসিত ইসরায়েলিরাও। সংঘাতময় এই ১২ দিনে ৭০০ মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও ১০,০০০ ড্রোন জব্দ করে ইরান। আর গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৩ জনের। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। অবশ্য এ তথ্য নাকচ করেছেন ট্রাম্প। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। তেহরানবাসীর এ বিজয় উল্লাসের দৃশ্য দেখে বোঝা যায় যুদ্ধবিরতি শেষে কতটা উচ্ছ্বসিত তারা। মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর এভাবেই বিজয় উদযাপন করেন হাজারো ইরানি। এ সময় তাদের হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা। আজ আমি এখানে এসেছি শুধু এই কথা জানাতে যে কোনো উপায়ে আমরা ইরানি জাতির সম্মান রক্ষা করব। আমাদের সর্বোচ্চ নেতা আলী খামেনি যে নির্দেশনা দেবেন আমরা তাই মেনে চলব এবং তাকেই সমর্থন দিয়ে যাব। এক সপ্তাহেরও বেশি সময়ের শঙ্কা আর আতঙ্ক ভুলে ইসরায়েলিদেরও বেশ খোশ মেজাজে সমুদ্র পাড়ে সময় কাটাতে দেখা যায়। এ সময় নানা ধরনের খেলাধুলায় মেতে ওঠেন তারা। আশা করছি আর কোনো অ্যালার্ম বাজবে না, কোনো সাইরেনের আওয়াজ শোনা যাবে না এবং সবকিছু শান্ত থাকবে। যুদ্ধবিরতি ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান কত বিশাল এবং কতটা শক্তিশালী এ যুদ্ধে সারা বিশ্ব তা দেখেছে। আর কেউ ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বলেও জানান তিনি। ইরানের বিজয় উদযাপনের সময় তেহরানে প্রকাশ্যে উপস্থিত হন IRGC কুদস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। ১৩ জুন তাকে হত্যার দাবি করে ইসরায়েল। এদিকে তেহরানে গেল ১২ দিনে ৭০০ মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও ১০,০০০ ড্রোন জব্দ করেছে ইরান। আর গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ৩ জনের। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের মূল পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যায়নি, তবে কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট ২ ব্যক্তির বরাতে CNN জানায় ১২ দিনের সংঘাতে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি, আর দেশটির ইউরেনিয়াম তৈরির যন্ত্রপাতি সেন্ট্রিফিউজ এখনো অক্ষত আছে। রয়টার্স বলছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখনো অপসারণ করা হয়নি এবং তা খুঁজে পাওয়া যাচ্ছে না। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয় দেশটির পারমাণবিক কর্মসূচি হয়তো ১ বা ২ মাস পিছিয়ে দেয়া গেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তা ধ্বংস করা হয়নি। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ধারণা ইরানের গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে, অবস্থান অজানা থাকায় যেগুলোতে আক্রমণ করা হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান গ্রোসি বলেছেন ইরানের প্রায় ৯০০ পাউন্ড ইউরেনিয়াম কোথায় আছে সে সম্পর্কে অবগত নয় তারা। ইমতিয়াজ আহমেদ, RTV। এবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর শান্তিতে মনোনয়ন পান ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির পর ১২ দিনের সংঘর্ষের বিজয়ের দাবি দুপক্ষেরই। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে সম্মতির কথা জানায় ইসরায়েলও। এরপর ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
খুশি বানানো হতো। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। চিঠিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ট্রাম্প সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। তার হস্তক্ষেপেই ইরান ইসরায়েল যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে দাবি করেন কার্টার। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করে পাকিস্তান। সাম্প্রতিক ভারতের সঙ্গে দেশটির সংকটে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর নেতৃত্বের কারণে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানের সরকার পতন কিংবা পারমাণবিক কর্মসূচি ধ্বংস কোনোটিতেই পূর্ণ সফলতা আসেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে শত্রুকে পরাজিত করে সাফল্যের দাবি করেছে দুই দেশই। নেতানিয়াহুর দাবি, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করেছে তেল আবিব। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদও ধ্বংস করার দাবি করেন তিনি। তবে মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি পারমাণবিক স্থাপনার মাটির নিচের ভবনগুলো ধ্বংস হয়নি, শুধু প্রবেশ পথগুলোই বন্ধ হয়েছে। মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে তাদের পরমাণু কর্মসূচি। অন্যদিকে যুদ্ধবিরতির পর বিজয় উৎসবে মেতে উঠেছে ইরান। একে নিজেদের বিজয় হিসেবে দেখছে ইরানের সাধারণ মানুষ। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন অঞ্চলে আনন্দ মিছিল করছে বাসিন্দারা। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানিরা দৃঢ় প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলের উস্কানিমূলক যুদ্ধ থামিয়ে দিয়েছে। এছাড়া হামলার পরেও পারমাণবিক কর্মসূচি ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। Negotiation with Europeans happened only 2 days ago in Geneva, when this time Americans decided to blow it up. গেল 13 জুন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দেশটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। এর মধ্যে ইরানে হামলা চালিয়ে আলোচনায় বসার জন্য চাপ দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। তাতে সায় না দিয়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অবশেষে সব পক্ষের সম্মতিতে কার্যকর হয় যুদ্ধবিরতি। বিনয়ামিন, RTV। ন্যাটো শীর্ষ সম্মেলনে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা করেন দুই নেতা। নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত এই সম্মেলনের ফাঁকে বিষয়টি অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় হওয়া ইরান ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় স্থায়ী শান্তি, গাজা সংকটের অবসান এবং ইউক্রেন ইস্যু নিয়েও সংলাপের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান এরদোয়ান। সাক্ষাতে জ্বালানি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় হামাসের হামলায় নিহত হয়েছে 8 ইসরায়েলি সেনা। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 সেনা। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ানো হয়। জানা যায়, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা 2 ভাগে ভাগ হয়ে এই অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছে। অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 86 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ প্রার্থীর সংখ্যায় অর্ধ শতাধিক। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 49 ফিলিস্তিনি। এই নিয়ে ত্রাণ নিতে গিয়ে গেল 1 মাসে নিহত হয়েছেন 516 জন। ত্রাণের নামে মৃত্যু ফাঁদ তৈরি করেছে বর্বর ইসরায়েলিরা।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে গেল ২রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র পরিচালিত জিএইচএফ ইসরায়েলি বাহিনীর সহায়তায় কিছু এলাকায় ত্রাণ দিচ্ছে, যা ২১ লাখ বাসিন্দার উপত্যকাটির অর্ধাহার ও অনাহারে থাকা মানুষের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। দাতব্য সংস্থাগুলোকে পাশ কাটিয়ে এভাবে ত্রাণ দেওয়ার সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গাজায় ত্রাণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। লিওনার্দো দা ভিঞ্চিকে ঘিরে চীনে হয়ে গেল অনন্য এক প্রদর্শনী। দা ভিঞ্চির মূল পাণ্ডুলিপি থেকে তৈরি করা একটি অ্যান্ড্রয়েড রোবট মডেল ও ডিজিটাল পুনরুদ্ধার করা বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার প্রদর্শনীর বিশেষ আকর্ষণ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বেইজিংয়ের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে অনুষ্ঠিত হয়েছে সময়ের ও মহাকাশের সংহতি, লিওনার্দো দা ভিঞ্চির শিল্প ও বৈজ্ঞানিক জগতের সঙ্গে প্রকৃতির ঐক্য সৃষ্টি শীর্ষক এক অনন্য প্রদর্শনী। প্রদর্শনীতে লিওনার্দো দা ভিঞ্চির শিল্প, বিজ্ঞান ও প্রকৃতির মধ্যকার সৃষ্ট সংহতির গল্পই তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে আছে ডিজিটালি পুনরুদ্ধার করা বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার এবং দ্য ভিঞ্চির মূল পাণ্ডুলিপি থেকে পুনর্গঠিত একটি অ্যান্ড্রয়েড রোবট মডেল। প্রদর্শনীর শুরুর দিন একাডেমির প্রতিষ্ঠাতা দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রদর্শন সামগ্রী তাৎপর্য ব্যাখ্যা করেন এবং দ্য ভিঞ্চির শিল্প ও বিজ্ঞানভিত্তিক ভাবনার প্রেক্ষাপট তুলে ধরেন। প্রদর্শনীর প্রতিটি কক্ষ যেন ইতিহাস, বিজ্ঞান আর সৃজনশীলতার এক বৈচিত্র্যময় সংমিশ্রণ। শুধু শিল্পানুরাগীদের জন্য নয়, শিক্ষার্থী, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের কাছেও এটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেই আশা আয়োজকদের। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।